আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে নোট বই নামক যে কবিতাটি রয়েছে সুকুমার রায় রচিত, সেই নোট বই কবিতার অনুশীলনীর যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর হাতে কলমে সমাধান করে দেব। তো ভিডিওটি শুরু করার আগে সকলের উদ্দেশ্য বলবো, যে কোনো কবিতা বা গল্পের অনুশীলনীর প্রশ্নের সমাধান করার আগে আমাদেরকে সেই কবিতা বা গল্পটার বিষয়বস্তুটা সম্পর্কে আগে জেনে নেওয়া প্রয়োজন এবং সেই কবিতা বা গল্পটা ভালো করে পড়াও প্রয়োজন। না হলে কিন্তু আমরা ওই কবিতা বা গল্পের অনুশীলনীর প্রশ্নের সঠিকভাবে উত্তর করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে কবিতা বা গল্পটাকে ভালো করে আগে পড়ে নিতে হবে এবং তার বিষয়বস্তুটাও বুঝে নিতে হবে। এর জন্য আমি বলবো যে নোট বই কবিতার যে বিষয়বস্তু, এই কবিতাটি পাঠের মাধ্যমে তার একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই নোট বই কবিতাটির পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ ওটা সম্পূর্ণ দেখে নিতে পারো। তাহলে তোমাদের এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসবো মূল ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে আসি অনুশীলনীর প্রশ্ন উত্তরে। নোট বই কার লেখা? নোট বই কবিতাটি সুকুমার রায়ের লেখা। এর অনুশীলনীতে এক দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে উত্তর দাও এক দাগে। এক দাগের প্রশ্ন, নোট বই কি ধরনের লেখাতে ভরা? নোট বই কি ধরনের লেখাতে ভরা? তো এর উত্তর হবে নোট বই কিলবিল লেখাতে ভরা। নোট বই কিলবিল লেখাতে ভরা। তারপরে একের দুই দাগ, বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন? এর উত্তর হবে বক্তা দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নোট বইটি লিখলেন। বক্তা দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নোট বইটি লিখলেন। তারপরে আমরা চলে আসবো দুই দাগে। দেখো, দুই দাগে আমাদের রয়েছে চটপট, চটচট, ছটফট, কটকট। এই শব্দগুলি কি ধরনের শব্দ? চটপট আর ছটফট এই দুটি শব্দ দিয়ে দুটি করে বাক্য লেখো। দুটি বাক্য লিখতে হবে আমাদের এই চটপট এবং ছটফট দিয়ে। যাই হোক, তো এর উত্তরে চলে আসি। চটপট, চটচট, ছটফট, কটকট এই শব্দগুলি ধন্যাত্মক শব্দ। এই শব্দগুলি কি? ধন্যাত্মক। ধয়বয় নয়জফলা আকার তয়ময় ক, ধন্যাত্মক শব্দ। এই ধন্যাত্মক শব্দ হলো সেই ধরনের শব্দ যেগুলি বিভিন্ন ধ্বনিকে নির্দেশ করে। বিভিন্ন ধ্বনিকে নির্দেশ করে। তো চটপট, চটচট, ছটফট, কটকট এই শব্দগুলি ধন্যাত্মক শব্দ। তারপরে আমাদের এই প্রশ্নের দ্বিতীয় পার্টে বলেছে যে চটপট আর ছটফট এই দুটি শব্দ দিয়ে দুটি করে বাক্য লেখো। এখানে আমি একটি করে বাক্য রচনা করে রেখেছি, আরেকটা তোমরা নিজের থেকে করবে। চটপট দিয়ে একটি বাক্য রচনা, বৃষ্টি আসার আগে চটপট বাড়ি ফিরতে হবে। ছটফট দিয়ে বাক্য রচনা, অনিক খেলতে যাওয়ার জন্য ছটফট করছে। অনিক খেলতে যাওয়ার জন্য ছটফট করছে। এরপরে চলে আসবো তিন দাগে। তিন দাগে রয়েছে নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসাও। উপযুক্ত বিশেষণ বসাতে হবে। এটা তোমাদের ইচ্ছা মতো, নিজেদের ইচ্ছা মতো বিশেষণও বসাতে পারো। তো আমি যেটা করে রেখেছি সেটা হলো লাল লণ্ঠন, লাল লণ্ঠন, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, চটচটে আঠা, চটচটে আঠা। এরপর চার দাগে একই অর্থযুক্ত আরেকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। তো একই অর্থযুক্ত আরেকটি শব্দ আমাদের কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। পা এর উত্তর হবে ঠ্যাং। উত্তর এর উত্তর হবে জবাব। অস্থির ভাব এর উত্তর হবে ছটফট। তীক্ষ্ণতা এর উত্তর হবে ঝাঁজ। তীক্ষ্ণতার উত্তর কি? ঝাঁজ। ঝয়চন্দ্রবিন্দু আকার বর্গজ, ঝাঁজ। দেখো, অনুশীলনীতে তারপরে কিছু শব্দার্থ রয়েছে, এগুলো তোমরা কিন্তু বই থেকে অবশ্যই পড়ে নেবে। তারপরে পাঁচ দাগে আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ করো। তো এক পাশে আমাদের রয়েছে বিশেষ্য আর এক পাশে বিশেষণ। এর উত্তর কি হবে? আঠা, আঠালো, আঠা, আঠালো। তারপরে মানস, মানসিক, মানস, মানসিক।
এরপরে আমরা চলে আসবো 6 দাগে। 6 দাগে আমাদের বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, অর্থাৎ নিজের মতন করে কিন্তু এর উত্তর লিখতে হবে। তারপরে আমাদের 6-এর 1 দাগে দেখো প্রশ্ন বলেছে, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন? বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন, এটাই কিন্তু আমাদের 6-এর 1 দাগের প্রশ্ন। তো এর উত্তর হবে সুকুমার রায় রচিত নোট বই কবিতার বক্তা, সুকুমার রায় রচিত নোট বই কবিতার বক্তা ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন চটচট করে। ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন চটচট করে, কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে প্রভৃতি ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন। কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে প্রভৃতি ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন। এরপর 6-এর 2 দাগের প্রশ্ন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কাল থেকে মনে কি খটকা লেগেছে, এই খটকা কিভাবে দূর হবে? তো এর উত্তর, ঝোলাগুড় সাবানে দেয় নাকি পটকায় দেয়, এই বিষয় নিয়ে কবিতার কথকের মনে খটকা লেগেছে। ঝোলাগুড় সাবানে দেয় নাকি পটকায় দেয়, এই বিষয় নিয়ে কবিতার কথকের মনে খটকা লেগেছে। এই বিষয়ের উত্তর মেজদাকে খুঁচিয়ে জেনে নিলেই খটকা দূর হবে। এই বিষয়ের উত্তর মেজদাকে খুঁচিয়ে জেনে নিলেই খটকা দূর হবে। 6-এর 3 দাগের প্রশ্ন, বলবে কি তোমরাও নোট বই পড়োনি, নোট বই পড়লে আর কি কি জানা যাবে? এর উত্তর হবে, নোট বই পড়লে জানা যাবে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়। নোট বই পড়লে জানা যাবে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে চটচট করে কেন, আঙুলেতে আঠা দিলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, কান কটকট করে কেন, পিলে কেন চমকায়, কান কটকট করে কেন, পিলে কেন চমকায়, তেজপাতায় তেজ কেন প্রভৃতি, তেজপাতায় তেজ কেন প্রভৃতি। তোমরা যদি কবিতাটি মন দিয়ে পড়ো তাহলে কিন্তু এইরকম আরও প্রশ্ন তোমরা নিজেদের থেকে খুঁজে লিখে নিতে পারবে। তো এই ক্ষেত্রে আমি যে কটি প্রশ্ন লিখেছি এখানে, যে কি কি জানা যায়, তার থেকে বেশিও কিন্তু তোমরা অবশ্যই লিখতে পারো। এরপর আমরা চলে আসবো 7 দাগে। 7 দাগে আমাদের বলেছে যে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো 7-এর 1 দাগ, ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কি করে? এটা অবশ্যই আমরা জানি, কবিতাটি যারা যারা পড়েছি, যে ভালো কথা শুনলেই কবিতার কথক নোট বইতে লিখে ফেলেন। তো এর উত্তর কি হবে? ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি চটপট নোট বইয়ে লিখে নেয়। ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি চটপট নোট বইয়ে লিখে নেয়। তারপরে আমাদের 7-এর 2 দাগের প্রশ্ন, তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো একই উত্তর কিন্তু আমরা বেশ কিছু প্রশ্নে পাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটি প্রশ্নই ভালো করে পড়তে হবে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নগুলির উত্তরও সুন্দর করে লিখতে পারবো। তো আমাদের বলেছে যে তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। এর উত্তর কি হবে? তার শোনা কয়েকটি ভালো কথা হলো ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে চটচট করে কেন প্রভৃতি। তার শোনা কয়েকটি ভালো কথা হলো ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে চটচট করে কেন প্রভৃতি। 7-এর 3 দাগ, কিলবিল, ছটফট, কটকট, টনটন এগুলো কী ধরনের শব্দ? তো এই একই প্রশ্ন কিন্তু আমরা এর আগে একবার অনুশীলনীতে পেয়েছি। এগুলি হবে ধন্যাত্মক শব্দ। তো এর উত্তরটি এইভাবে লিখবে, কিলবিল, ছটফট, কটকট, টনটন এগুলো ধন্যাত্মক শব্দ। কিলবিল, ছটফট, কটকট, টনটন এগুলো ধন্যাত্মক শব্দ। অর্থাৎ ধন্যাত্মক শব্দ মানে যেগুলি কোনো ধ্বনিকে বোঝায়। 7-এর 4 দাগের প্রশ্ন, মাথা ঘামানো এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ কি? অর্থাৎ মাথা ঘামানো শব্দের অর্থ কি? এর উত্তর হবে মাথা ঘামানো শব্দের অর্থ বুদ্ধি প্রয়োগ করা। মাথা ঘামানো শব্দের অর্থ বুদ্ধি প্রয়োগ করা। তারপরে 7-এর 5, ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন।
ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন। তো এর উত্তর হবে ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা মেজদার সাহায্য নিয়ে উত্তর জেনে নেন। ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা মেজদার সাহায্য নিয়ে উত্তর জেনে নেন। 7-এর 6 দাগের প্রশ্ন বলেছে যে মানুষের কাছে নোট বই থাকাকে কি তুমি জরুরি বলে মনে করো। এখানে তোমার নিজের কাছে প্রশ্ন করতে চাওয়া হয়েছে, তো এটা তোমরা নিজেদের থেকে অবশ্যই উত্তর লিখতে পারো। হ্যাঁ, নোট বই থাকা জরুরি। হ্যাঁ, নোট বই থাকা জরুরি, কারণ দরকারি, এখানে দরকারিও লিখতে পারো বা প্রয়োজনীয় লিখতে পারো। দরকারি প্রয়োজনীয় তথ্য তাতে লিখে রাখা যায়, কারণ দরকারি অথবা প্রয়োজনীয় তথ্য তাতে লিখে রাখা যায়, এর জন্য নোট বই থাকা জরুরি। দেখো 7-এর 7 দাগে বলেছে যে তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কি ধরনের তথ্য লিখে রাখবে। এটা অবশ্যই তোমরা নিজেদের মনের থেকে লিখবে, যে তোমার কাছে যদি একটা নোট বই থাকে তাহলে তুমি তাতে কি ধরনের তথ্য লিখে রাখতে চাও সেগুলো অবশ্যই নিজেদের থেকে লিখবে এই প্রশ্নের উত্তরটা। এরপর চলে আসবো 7-এর 8 দাগে, জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো। এই জোয়ান শব্দটিকে দুটো আলাদা অর্থে ব্যবহার করে দুটো আলাদা বাক্য রচনা করতে হবে। তো এর উত্তর হবে জোয়ান যুবক। এই জোয়ান শব্দের অর্থ হচ্ছে যুবক, তো এটা দিয়ে একটি বাক্য রচনা কি হবে? পাড়ার জোয়ান ছেলেরা দল বেঁধে মানুষের সেবা করছে। পাড়ার জোয়ান ছেলেরা দল বেঁধে মানুষের সেবা করছে। তারপর জোয়ান শব্দের অর্থ দেশ রক্ষক। আবার জোয়ান শব্দের অর্থ কি? দেশ রক্ষক, অর্থাৎ সেনাবাহিনীর মানুষ। যাই হোক, তো এই জোয়ান দেশ রক্ষক এটা দিয়ে বাক্য রচনা কি হবে? জোয়ানরা আমাদের দেশ পাহারা দেয়। জোয়ানরা আমাদের দেশ পাহারা দেয়। 7-এর 9, আগা গোড়া এমন বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি 5টি শব্দ লেখো। অর্থাৎ দেখো, আগা গোড়া এই দুটো কিন্তু পরস্পরের সাথে বিপরীতার্থক শব্দ, অর্থাৎ আগা আলাদা জিনিস আর গোড়া আলাদা জিনিস। তো এইরকম পারস্পরিক বিপরীত ধর্মী শব্দ আমাদের লিখতে হবে। বাংলা শব্দবন্ধের মধ্যে এইরকম প্রচুর শব্দ রয়েছে, তোমরা সেখান থেকে নিজেদের চিন্তা বা নিজেদের ভাবনা প্রয়োগ করে অবশ্যই লিখতে পারো। তো এর উত্তর আমি যেমনটি লিখেছি সেটি এমন: রাত দিন, ভালো মন্দ, আগে পরে, হাত পা, ঠিক ভুল প্রভৃতি। রাত দিন, ভালো মন্দ, আগে পরে, হাত পা, ঠিক ভুল প্রভৃতি। 7-এর 10 দাগ, কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে? এর উত্তর, কবিতাটিতে ফড়িং, আরশোলা প্রভৃতি পতঙ্গের উল্লেখ আছে। কবিতাটিতে ফড়িং, আরশোলা প্রভৃতি পতঙ্গের উল্লেখ আছে। 7-এর 11 দাগ, কবিতায় উত্থাপিত কোন কোন প্রশ্নের উত্তর তুমি জানো? তো এই কবিতায় বিভিন্ন প্রশ্ন করেছেন কবিতার খামখেয়ালি মনে। তো এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে যে এই কবিতায় উত্থাপিত কোন কোন প্রশ্নগুলোর উত্তর তুমি জানো। এখানে কবিতাটি ভালো করে আগে পড়ে নেবে, তারপরে তোমার যেগুলো যেগুলো মনে হবে যে এই প্রশ্নের উত্তর আমি জানি সেগুলো অবশ্যই লিখবে। তো এখানে আমি যেটি লিখে রেখেছি সেটি হলো, ফড়িংয়ের 6টি ঠ্যাং, আরশোলা পোকামাকড় খায় প্রভৃতি আমি জানি। ফড়িংয়ের 6টি ঠ্যাং, আরশোলা পোকামাকড় খায় প্রভৃতি আমি জানি। 7-এর 12 দাগের প্রশ্ন, কোন প্রশ্নগুলি পড়ে কবিতাটিকে তোমার কবির খেয়ালি মনের কল্পনা মনে হয়েছে? তোমার এমন কোন প্রশ্নগুলি কবিতায় রয়েছে যেগুলি পড়ে মনে হয়েছে যে এই কবি এটি লিখেছেন নিজের খেয়ালি মনের কল্পনায়? তো এর উত্তর হবে, ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন প্রভৃতি প্রশ্ন পড়ে কবির খেয়ালি মনের কল্পনা মনে হয়েছে। ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন প্রভৃতি প্রশ্ন পড়ে কবির খেয়ালি মনের কল্পনা মনে হয়েছে। 8 দাগে আমাদের বলেছে যে নিচের শব্দগুলির গদ্যরূপ লেখো। এই নিচের শব্দগুলির গদ্যরূপ লিখতে হবে: তাই তাহলে, তাই তাহলে, মোর আমার, তেজ পাতে তেজ পাতায়, তেজ পাতে তেজ পাতায়। তারপরে আমাদের 9 দাগে আমাদের বলেছে যে বিশেষ্যগুলিকে বিশেষণে আর বিশেষণগুলিকে বিশেষ্যে বদলে লেখো। তো এর উত্তর হবে, মন মানসিক, চটচট চটচটে, জবাব জবাবি, পেট পেটুক। মন মানসিক, চটচট চটচটে, জবাব জবাবি, পেট পেটুক।
তারপরে আমাদের 10 দাগে বলেছে যে নিচের সর্বনামগুলিকে বাক্যে ব্যবহার করো। সর্বনাম কি কাকে বলে আগে আমরা বুঝে নিই। নামের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহার করা হয় সেগুলিকেই বলা হয় সর্বনাম। ধরো তুমি রামের সম্পর্কে লিখছো যে রাম স্কুলে যায়, রাম ভালো ছেলে, রাম রোজ বিকালে খেলতে আসে। আমরা এখানে প্রত্যেকবার রাম শব্দটি উচ্চারণ করছি, তো পরবর্তী ক্ষেত্রে আমরা যদি রামের জায়গায় সে লিখি তাহলে কিন্তু বাক্যগুলি শুনতে আরও ভালো শোনায়, আমাদের উচ্চারণ করতেও কম কষ্ট হয়। তো এই যে নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোই হলো সর্বনাম। তো এগুলি দিয়ে আমাদের বাক্য লিখতে হবে। তো আমি দিয়ে বাক্য রচনা। আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি। আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি। তারপরে মোর মানে হচ্ছে আমার। হে মোর প্রিয় বন্ধু, হে মোর প্রিয় বন্ধু চলো খেলি। কে কে আমার সঙ্গে যেতে চাও, কে আমার সঙ্গে যেতে চাও। কার দিয়ে বাক্য রচনা। কার কাছে খবর পেলে, কার কাছে খবর পেলে। কাকে, অনিক কাকে সাথে নিয়ে যাবে, অনিক কাকে সাথে নিয়ে যাবে। তোমরা কবে ফিরবে, তোমরা কবে ফিরবে। নিজে, আমি নিজে যাব সেখানে, আমি নিজে যাব সেখানে। তারপরে দেখো আমাদের 11 দাগে বলেছে যে নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিদেহ এই অংশ সম্প্রসারণ করে লেখো। আমরা উদ্দেশ্য বিদেহ এর আগেও করেছি, কিন্তু এখানে আমাদের প্রশ্নটা নির্দেশটা একটু অন্যরকম দেওয়া হয়েছে। আমরা কি জানি যে যাকে উদ্দেশ্য করে বলা হবে সে হচ্ছে উদ্দেশ্য, এবং তাকে উদ্দেশ্য করে যা কিছু বলা হবে পুরোটাই হচ্ছে বিধেয়। কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে উদ্দেশ্য এবং বিধেয় আলাদা তো করতেই হবে, তার সাথে সম্প্রসারণ করে লিখতে হবে, অর্থাৎ বাক্যটিকে আরও বাড়িয়ে লিখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক এর উত্তর কি হবে। তো 11 দাগের অ্যান্সার একবারে আমি করে রেখেছি এখানে। 11-র 1 দাগ, উদ্দেশ্য হবে ওরে রামা, উদ্দেশ্য হবে ওরে রামা। বিধেয় হবে অন্ধকারে ছুটে লণ্ঠন নিয়ে আয়, অন্ধকারে ছুটে লণ্ঠন নিয়ে আয়। তারপরে 11-র 2 দাগ, উদ্দেশ্য হবে তুমি এই দেখো, তুমিটা উজ্জ্ব রয়েছে এখানে, তুমি এই দেখো। বিধেয় হবে সব কিলবিল লেখাতে ভর্তি হয়ে আছে, সব কিলবিল লেখাতে ভর্তি হয়ে আছে। 11-র 3 দাগ, আমিটা উজ্জ্ব রয়েছে এখানে, আমি। উদ্দেশ্যতে হবে আমি, বিধেয় হতে হবে মেজদাকে খুঁচিয়ে অজানা জবাবটা জেনে নেব, মেজদাকে খুঁচিয়ে অজানা জবাবটা জেনে নেব। 11-র 4 দাগ, এত বেশি মাত্রায়, এত বেশি মাত্রায়। বিধেয় হবে লঙ্কায় ঝাল থাকার কারণ কি, লঙ্কায় ঝাল থাকার কারণ কি। তারপরে 11-র 5 দাগে উদ্দেশ্য হবে অজ্ঞ তোমরা, 11-র 5 দাগে উদ্দেশ্য হবে অজ্ঞ তোমরা, এবং বিধেয় হবে বলবে কি করে তোমরাও নোট বই পড়নি, বলবে কি করে তোমরাও নোট বই পড়নি। এবার আমি চলে আসবো 12 দাগে। 12 দাগে আমাদের বলেছে যে নিম্নরেখ অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো, অর্থাৎ আমাদের যে বাক্যগুলি দেওয়া রয়েছে এবং বাক্যের নির্দিষ্ট কিছু শব্দের নিচেই আমাদের রেখাঙ্কিত করা রয়েছে, এবং আমাদের সেগুলি দেখে দেখে আমাদের এর কারক নির্ণয় করতে হবে। তো 12-র 1 দাগ, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। এখানে কাল থেকে এর নিচে দাগ দেওয়া রয়েছে, তো এটা হবে অধিকরণ কারক, অধিকরণ কারকে থেকে অনুসর্গ, অধিকরণ কারকে কি হবে থেকে অনুসর্গ। তারপরে 12-র 2 দাগ, ওরে রামা ছুটে আয়, রামার নিচে এখানে আন্ডারলাইন করা রয়েছে, তো এটা হবে সম্বোধন পদ, সম্বোধন পদ এবং শূন্য বিভক্তি, সম্বোধন পদ শূন্য বিভক্তি। তারপরে 12-র 3 দাগ, পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে, পেটের নিচে আন্ডারলাইন করা রয়েছে, এটা হবে কর্মকারক শূন্য বিভক্তি, কর্মকারক শূন্য বিভক্তি। তোমরা এখানে কর্মকারকে শূন্য বিভক্তিও লিখতে পারো। তারপরে 12-র 4 দাগ রয়েছে, নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ, আমি এর নিচে আন্ডারলাইন করা রয়েছে, তো এটা হবে কর্তৃকারক, কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্তৃকারকে শূন্য বিভক্তি। তারপরে 12-র 5 দাগ, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, এই বেলা এই শব্দ দুটির নিচে আন্ডারলাইন করা রয়েছে, তো এটা হবে অধিকরণ কারকে শূন্য বিভক্তি, এটা কি হবে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। তো এটা ছিল আমাদের সুকুমার রায় রচিত নোট বই কবিতার অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।